দর্শক, কোপা ইউরোয় বাকি মাত্র ৮। আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে শেষ ৮। দুই জায়গায় একই অবস্থা। যদি দেখি আমরা, ব্রাজিল কিন্তু নিশ্চিত করেছে গ্রুপ রানার্স আপ হয়ে, এবং ওই দিকে যদি আমরা দেখি আজকে কিন্তু আপনার তুর্কি কিন্তু চমক দেখিয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল, আর আমার সাথে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ। মিন্টু ভাই, তুর্কি কি একটা চমক দেখালো কিনা? না, ডেফিনেটলি আমি চমকই বলবো, কারণ আপনি যদি অস্ট্রিয়ার গ্রুপ ম্যাচগুলো দেখেন, ফার্স্ট ম্যাচটা হারার পরে সেকেন্ড ম্যাচ এবং থার্ড ম্যাচটা যেভাবে তারা খেলেছিল, অ্যাকচুয়ালি তাদের এক ধরনের স্টাইল অফ প্লে, এবং বিকজ অফ দ্য কোচ রালফ রাগনিক, ওনার যে অ্যাকচুয়ালি প্লেয়িং ফিলোসফি, উনি যেটা বিশ্বাস করেন, মানে যে বিলিভস, মানে ফিলোসফিটা অ্যাকচুয়ালি এটা বিশাল একটা ব্যাপার, যে ফিলোসফির ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি। A system of belief that serve as the guiding principle for thought and behavior, মানে হচ্ছে যে খেলোয়াড়ের চিন্তা এবং আচরণ এটাকে মানে ইমপ্লিমেন্ট করে, এটা এক্সপ্রেস করে, এটা হচ্ছে ফিলোসফি। সো আবার ফুটবল ফিলোসফি ডিফারেন্ট, একটা কোচের কোচিং ফিলোসফি এক ধরনের, আবার প্লেয়িং ফিলোসফি এক ধরনের। প্লেয়িং ফিলোসফি হচ্ছে কন্টেন্ট, মানে উপাদানটা, খেলার উপাদান কি, অ্যাটাকিং এবং ডিফেন্ডিং, এর মধ্যে আরও অনেক ট্যাকটিক্যাল ব্যাপারগুলো ইনভলভ থাকে। সো ওনার এক ধরনের ফিলোসফি, যেটা আমরা দেখছি যে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে উনি হাই প্রেসিং করেন। অ্যাকচুয়ালি কেউ কেউ এটাকে গ্যাগিং প্রেসিং বলেন, কাউন্টার প্রেসিংও বলেন, বাট প্রেসিং করেন, অপোনেন্টকে অ্যাকচুয়ালি প্লে আউট করতে দেয় না খুব সহজে। কারণ ওইখানেই যদি আমি ডিফেন্সটা করতে পারি অপোনেন্ট হাফে, দেন আমি হয়তো কিছুটা রিল্যাক্স থাকবো ওইখানে। কারণ অপোনেন্ট যদি আমার হাফে চলে আসে, ইটস ভেরি ডিফিকাল্ট। সো উনি এই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু মানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো খেলেছিলেন। কালকের ম্যাচেও ওনার অ্যাপ্রোচিংটা অনেকটা ওরকমই ছিল, কিন্তু আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম অ্যাকচুয়ালি আর্নাটোভিচকে স্টার্টিং 11-এ দেখে। মানে গ্রেগরিচ, সে কিন্তু পরে এসেছে মাঠে। গত মার্চেই কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচে 6 গোল দিয়েছিল এই তুর্কি 6-1, এবং এটা ছিল একটা হিউমিলিয়েশন ফর তুর্কি অ্যাট দ্যাট টাইম। সো এটা নিয়েও কিন্তু এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আলোচনা হচ্ছিল যে এটাকে একটা রিভেঞ্জের সময় কিনা। সত্যি কথা বলতে কোচ ভিসেঞ্জো মন্তেলা এবং প্লেয়াররা যেটা বলেছিল যে তারা এটাকে ওইভাবে রিভেঞ্জ হিসেবে দেখছে না, কিন্তু ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই ছিল। কারণ এত অল্প সময়ের মধ্যে 6 গোলে হারার পর একটা দলের সঙ্গে আবার আপনি ইউরোতে এবং রাউন্ড অফ 16-এ আপনি তাকে ফেস করছেন। সো ইউ আর গেটিং এ চান্স টু টেক রিভেঞ্জ। কিন্তু সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি ডোমিনেট করছে অ্যাকচুয়ালি অস্ট্রিয়া। দে হ্যাভ ক্রিয়েটেড সো মেনি চান্স। আপনি দেখেন গ্রেগরিচ যখন মাঠে, গোলও কিন্তু সে করেছে। আর্নাটোভিচ কিন্তু গোলের স্কোরিং অপরচুনিটি পেয়েছিল, কনভার্ট করতে পারেনি। তো এখন হয়তো রেজাল্ট যেহেতু এরকম, সেই কারণে হয়তো আমরা আলোচনা করছি যে আর্নাটোভিচ কেন স্টার্টিং 11-এ, কেন গ্রেগরিচ না। যে প্লেয়ারটা মার্চে 6-1 গোলের জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিল, তাকে কেন পরে মাঠে নামানো হলো, সেটাও হয়তো কোচের একটা অ্যাকচুয়ালি গেম প্ল্যান ছিল। তবে আমি বলবো যে তুর্কি তাদের গেম প্ল্যান অনুযায়ী, আমরা যদি তুর্কির গ্রুপ ম্যাচগুলো দেখি, কাউন্টার অ্যাটাকে ভেরি গুড টিম। এবং কালকের ম্যাচে আরও যেটা দেখলাম, স্পেশালি সেট পিস অ্যাটাকিংয়ে আপনি দেখেন ডেমিরেল প্রথম গোলটা করেছে ফার্স্ট মিনিটে। তখনই অস্ট্রিয়ার অ্যাকচুয়ালি বোঝা উচিত ছিল যে আবার যখন তারা কর্নার পাবে, তাদের টার্গেট এরিয়াটা কোথায় অ্যাকচুয়ালি, নিয়ার পোস্টে। টার্গেট ম্যানটাকে অ্যাকচুয়ালি ডেমিরেল, লেফট ফুটেড ইনসুইঙ্গার ক্রস, তাহলে ওইখানে আপনাকে ডিফেন্স করতে হবে। আপনি 1 গোলে পিছিয়ে আছেন, একটা গোল আপনি হয়তো পরিশোধ করতে পারবেন, 2টা খেলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক ম্যাচে। এবং অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়েছে, ওই একই প্লেয়ারে কিন্তু গোল করেছে। সো এই ডিফেন্ডিংয়ে, সেট পিস ডিফেন্ডিংয়ে অনেক দুর্বলতা কালকে দেখা গিয়েছে। ইভেনচুয়ালি পরে বৃষ্টি, এবং একটা টিম যখন 2-1 গোলে লিডে থাকে, মোটিভেটেড, সেলফ মোটিভেটেড থাকে তারা, এবং ইটস ভেরি ডিফিকাল্ট অনেক সময় যখন লো ডিফেন্সিভ ব্লক নিয়ে খেলে, সেন্ট্রাল এরিয়াতে অনেক কম্প্যাক্টনেস থাকে, এবং তখন আলটিমেটলি আপনাকে করতেই হবে যে অ্যাকচুয়ালি ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আনা, এবং ক্রস থেকে কিন্তু গোলটা আলটিমেটলি এসেছিল তাদের ওইভাবে ডিভিয়েটেড বল থেকে। তো মানে আমি বলবো যে তুর্কি তাদের গেম প্ল্যান এবং তাদের স্ট্র্যাটেজি এবং তাদের স্ট্রেংথ অনুযায়ী দে ডিড ভেরি ওয়েল। এবং অস্ট্রিয়া আমি বলবো যে সাম অ্যাসপেক্ট আনফর্চুনেট ইন দ্যাট কেস, লাস্ট মোমেন্টে অ্যাকচুয়ালি গোলকিপারের যে সেভটা ছিল অসাধারণ, মানে একদম শেষ মুহূর্তে, আনবিলিভেবল। আপনি ডেমিলের কথা বলছেন, আসলে ডেমিলে যদি আমরা দেখি সৌদি প্রো লিগে তিনি খেলেন আসলে আল আহলির হয়ে, একজন সেন্টার ব্যাক হয়ে এক ম্যাচে 2টা গোল। এবং একই সাথে যদি আপনাকে এইটা একটু দেখবেন কিনা যে সৌদির যেই ফুটবলের উন্নয়ন, সেই জায়গায় যে এই প্রভাবগুলো, এই ফুটবলারগুলোর প্রভাব ম্যাচে দেখা যায় কিনা।
না, এটা একটা জিনিস হচ্ছে যে সৌদি প্রো লিগে, এবং তারা চাচ্ছে যে এখন হয়তো টপ ক্লাস প্লেয়ারদেরকে ওখানে নেওয়ার জন্য, কারণ তাদের আপনি ঘরোয়া ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার যখন আপনার ডেভেলপ হবে এবং আপনার ইন্টেন্সিটি যখন বাড়বে ঘরোয়া ফুটবলে, আপনি তখন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে, সৌদি তো ওয়ার্ল্ড কাপ খেলে, এশিয়ান রিজনে ওয়ান অফ দ্য বেস্ট টিম, সুপার পাওয়ার টিম, কিন্তু যখন ইউরোপিয়ান টিমগুলোর সঙ্গে খেলে তখন কিন্তু ওখানে তাদের দুর্বলতা এবং তাদের দৈন্যতাগুলো প্রকাশ পায়। সো এই কারণে অ্যাকচুয়ালি তাদের প্ল্যানিংটা হচ্ছে তাদের ঘরোয়া লিগটাকে ডেভেলপ করা, ঘরোয়া লিগে ইন্টেন্স ম্যাচ যাতে হয়, কম্পিটিটিভ ম্যাচ যাতে হয়, এবং টপ ক্লাস প্লেয়ারগুলো যদি এখানে খেলে তাহলে এদের সঙ্গে যখন আপনি খেলবেন তখন আপনি আপনার অ্যাকচুয়ালি নিজের স্ট্যান্ডার্ডটা কোথায় সেটাকে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন, এবং তারপরে অ্যাকচুয়ালি আপনার ডেভেলপমেন্টটাও আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে প্রোগ্রেস করছেন। সো ঘরোয়া ফুটবলটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমাদের এখানেও ঠিক সেম, আপনি যখন এএফসি কাপ বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যাবেন তখন ডিফিকাল্ট এনভায়রনমেন্ট এবং সিচুয়েশন আপনাকে ফেস করতে হয় এখানে, কারণ প্লেয়ার হচ্ছে এখানে টপ ক্লাস কোয়ালিটি এবং তাদের ডিসিশন মেকিং টপ ক্লাস। ওইখানে আপনাকে প্রেস করবে, বল ধরার সঙ্গে সঙ্গে ইউ উইল নট গেট দ্য এনাফ টাইম অ্যান্ড স্পেস অলসো। সো সৌদি আরব এটা চাচ্ছে তাদের ফুটবল ডেভেলপমেন্টের জন্য। অন দি আদার হ্যান্ড আপনি দেখেন অ্যানগোলো কন্টের মতো প্লেয়ারও কিন্তু সৌদি লিগ খেলে, ক্রিস্টিয়ানো রোনালদো খেলছে, মিত্রোভিচ, সো মেনি প্লেয়ার্স, ব্রোজোভিচ, তারা ওইখানে খেলছে। এবং ডেমিরেলের কথা আপনি যেটা বললেন যে একটা সেন্ট্রাল ব্যাগের মানে অ্যাট্রিবিউটস বলতে আমরা যেটা বুঝি, 3টা অ্যাট্রিবিউটস একটা সেন্ট্রাল ব্যাগে থাকতে হয়, কারণ এটা ছোটোবেলা থেকে তাদেরকে ওইভাবে তৈরি করা হয় এবং তাদের ভিতরে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করে গ্রাসরুট থেকে ইয়ুথ লেভেল থেকে তার পারফরমেন্স লেভেলে যখন সে সিনিয়র টিমে আসে তখন সে একেবারে ওয়েল ইকুইপড প্লেয়ার হয়। যে একটা হচ্ছে স্কোরিং কোয়ালিটিজ অন সেট পিসেস। আপনি দেখবেন পৃথিবীর প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাক কর্নার কিক যখন হয় বা ফ্রি কিক যখন হয় ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে, তারা কিন্তু ওইখানে যায় কী জন্য? সেট পিস কোয়ালিটিস। আর এখন ইউরোপ আরও প্রায়োরিটি দিচ্ছে সেন্ট্রাল ব্যাক এবং গোলকিপার টল 6 ফিট, কারণ তারা ওইটাও দেখে ফিজিক্যাল, কারণ ফুটবল ইজ অল অ্যাবাউট অলসো ফিজিক্যালিটি, ইউনো। সো এই কোয়ালিটিগুলো থাকে এবং ডেমিরেল টল প্লেয়ার ইউসি, এবং অস্ট্রিয়ার মতো টিমের তাদেরও টল প্লেয়ার, তারাও কিন্তু তাকে ডিল করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। সো এটা হচ্ছে নর্মাল অ্যাট্রিবিউটস অফ এ সেন্ট্রাল ব্যাক, স্কোরিং কোয়ালিটিজ অন সেট পিসেস, ইভেনচুয়ালি স্ট্রং 1v1 ডিফেন্ডিং অন গ্রাউন্ড অ্যান্ড অন এরিয়াল বলস। আপনি বলছিলাম যে যেহেতু অস্ট্রিয়ার সাথে হেরে গেল, এবং আমরা যদি দেখি যে তুর্কির পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনালে কিন্তু নেদারল্যান্ডসে কিন্তু অস্ট্রিয়া 3 গোল দিয়ে তারপরে এইখানে আজকে এসেছিল। তো এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে নেদারল্যান্ডসের সাথে তুর্কির, আপনার কি মনে হয়? কারণ প্রত্যেকটা ম্যাচই কিন্তু একটা ডিফারেন্ট ম্যাচ হবে, কারণ হচ্ছে গ্রুপ স্টেজের ম্যাচ এবং রাউন্ড অফ 16 নকআউট স্টেজ এবং কোয়ার্টার ফাইনাল সেম। কারণ এইখানে আর গ্রুপ ম্যাচে আপনি একটা ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে আপনার সুযোগ থাকে, এখানে আর আপনার কোনো সুযোগ নেই কিন্তু। সো এই ম্যাচগুলোতে হচ্ছে গেম প্ল্যানগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি 90 মিনিটস কীভাবে আপনার পরিকল্পনা সাজাবেন, গেম প্ল্যান স্ট্র্যাটেজিগুলো আপনি কীভাবে অ্যাকচুয়ালি অপোনেন্টকে নিবৃত্ত করবেন, হোয়াট দ্য অপোজিশন টিম দে ওয়ান্ট টু ডু, এবং আপনি ইন্টিমিডেট করবেন অপোনেন্টকে যে তোমরা যেটা করতে চাচ্ছ আই উইল নট অর উই উইল নট লেট ইউ টু ডু দ্যাট থিংস। সো ম্যাচটা হবে ডিফিকাল্ট ম্যাচ, কারণ নেদারল্যান্ডস ইজ অলসো এ টপ ক্লাস টিম, ইউনো, অ্যান্ড তারা হয়তো মানে একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে তাদের, কারণ আপনি 1988-এর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং একটা লম্বা সময় কিন্তু টপ লেভেলের ইউরোপিয়ান কোনো ট্রফি ওই ধরনের ট্রফি তাদের নেই। কিন্তু এই ধরনের টুর্নামেন্ট কিংবা ওয়ার্ল্ড কাপ আমি যেটাই বলি না কেন, অলওয়েজ তারা একটা ফেভারিটের তকমা নিয়েই কিন্তু আসে। মিন্টু ভাই আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমরা হয়তো তার ফোন লাইনটা কেটে গেছে। জুলফিকার আমাদের একটা বিরতি নিতে হবে, আমরা বিরতি থেকে এসে আরও আলোচনা করবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আপনারা জানেন যে সকালে কিন্তু আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, সেটা কিন্তু ব্রাজিল এবং কলম্বিয়া 1-1 গোলে ড্র করে ব্রাজিল কিন্তু রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবং সেই বিষয়ে জুলফিকার মোহাম্মদ ভাই আপনার সাথে একটু কথা বলবো যে আজকের যে ম্যাচ আমরা যদি দেখি যে ব্রাজিলের যে স্বাভাবিক খেলা আজকের ম্যাচ না, এবং এই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে কিন্তু অনেকটা ধুকতে আসলে ব্রাজিল পরের রাউন্ডে, এবং তাদের সাথে যদি কোয়ার্টার ফাইনাল দেখি উরুগুয়ের মতো একটা যদি 3টা ম্যাচে তারা জয় করে এসেছে, তো এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে? না, একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি আমাদের দেশে কিন্তু প্রচুর ব্রাজিলের ভক্ত রয়েছে, ইভেনচুয়ালি আর্জেন্টিনার ফ্যান রয়েছে। আমরা মানে একটা কথা যদি মানে এইভাবে আমি বলি যে আপনি যদি আর্লি 90s বা লেট 90s এই সময়টার ব্রাজিল টিমের খেলা দেখেন,
আর এখন ব্রাজিল টিমের খেলা দেখেন, তাহলে একটা জিনিস হচ্ছে যে মানে এইভাবে যদি দেখেন আপনি জিনিসটাকে, অ্যাটাকিং প্লেয়ারের সঙ্গে ডিফেন্সিভ সলিডিটি, যেটা আমরা বলি যে একটা টিমের ভিতরে ব্যালেন্স, এগুলো মিশ্রণ যেটাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাজিলের এই টিমের ভিতরে এখন আর নেই। এটা ছিল কখন? যখন কাফু কিংবা রবার্টো কার্লোস, লুসিও, ইভেন গিলবার্টো সিলভা, এমারসন, এই ধরনের প্লেয়ার, রিভালদো, রবিনিও, রোনালদিনো কিংবা সিনিয়র রোনালদো, এই প্লেয়ারগুলো যখন ছিল অ্যাকচুয়ালি, কাকা, তখন ব্রাজিলের অ্যাকচুয়ালি সেই ধরনের খেলাটা দেখা যেত। তবে আমার কাছে মনে হচ্ছে রিসেন্ট পাস্টে সবচেয়ে উইকেস্ট টিম ব্রাজিলের। ইভেনচুয়ালি আপনি দেখেন কালকের ম্যাচেও কলম্বিয়ার সঙ্গে আপনি গ্রুপ রানার্স আপ হয়েছেন এবং কলম্বিয়ার সঙ্গে 12 মিনিটে আপনি গোল দিয়েছেন এবং আবার গোলটা কনসিডও করেছেন খুব অল্প সময়ের মধ্যে, প্রথম আপনি। এবং আপনি যদি স্ট্যাট দেখেন ওই ম্যাচের, আপনি দেখবেন যে ইভেন ম্যাচ, বল পজিশনিং থেকে শুরু করে পাসিং, 51-49, ইয়েস, একদম ইভেন ম্যাচ। তো আসলে ব্রাজিল টিমে কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার রয়েছে, রদ্রিগোর কথা বলতে পারেন বা ভিনিসিয়াসের কথা বলা যায়, কিংবা আপনি পাকেটা, রাফিনিয়া, তো ইন্ডিভিজুয়াল রয়েছে। কিন্তু আপনি মিডফিল্ডের যদি দেখেন আসলে ব্রাজিলের, আমি এই ধরনের মিডফিল্ড ব্রাজিলের মানে গত 20-25 বছর 30 বছর আগে দেখিনি। আমি একটু যে নামগুলো বললাম আপনাকে, রিভালদো, কাকা, তারপরে রবিনিও, রোনালদিনিও, গিলবার্টো সিলভা, এমারসন, হ্যাঁ, কী ধরনের ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার। আর আপনি এখন গোমেজ কিংবা গুইমার্স, অর্ডিনারি মানের প্লেয়ার মনে হচ্ছে আমার কাছে, টু বি অনেস্টলি আই এম টেলিং। ইয়া, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর ব্রাজিল, কারণ এখন তারা ফেস করবে অ্যাকচুয়ালি উরুগুয়েকে। এবং উরুগুয়ে ল্যাটিন ফুটবলটা একটু ডিফারেন্ট টাইপ অফ ফুটবল, ইউনো, ওইখানে। এবং উরুগুয়ে টিমের কোচ মার্সেলো ভিয়েলসা, মানে এক্সপেরিয়েন্স কোচ, এবং মার্সেলো ভিয়েলসা অনেক বিখ্যাত বিখ্যাত কোচের টিচার, সরাসরি বিখ্যাত বিখ্যাত কোচরা যেমন পেপ গার্দিওলা কিংবা অ্যান্টনিও কন্তে, ওনারা গিয়ে বসে থাকেন অ্যাকচুয়ালি ভিয়েলসার কাছ থেকে কিছু টিপস পাওয়ার জন্য। সো ব্রাজিলের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে এই খেলা অ্যাকচুয়ালি ব্রাজিলের ফ্যানরা এইভাবে দেখে অভ্যস্ত না। কারণ যারা অ্যাবাভ 50 এজের ব্রাজিলিয়ান দর্শক রয়েছেন বাংলাদেশে, তারা যদি আর্লি 90s কিংবা আমি আর্লি 80s এর কথা বাদই দিলাম, ওই সময়ের কথা বাদ দিলাম, আর্লি 90s অথবা লেট 90s, ইভেনচুয়ালি 2002, 2006 বা 2008, এই সময়ের যদি টিমগুলো আপনি দেখেন ব্রাজিলের, যে খেলাতে যে অ্যাটাকিং প্লেয়ার এবং ডিফেন্সিভ সলিডিটি বোথ ছিল এটার ভিতরে। কারণ একটা সময় ব্রাজিল চিন্তা করতো যে দৃষ্টিনন্দন খেলা দেখতে খুব সুন্দর লাগবে, বিকজ অডিয়েন্স, আমরা এখানে খেলছি অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্য। পরে আবার ব্রাজিল চিন্তা করলো যে শুধু আনন্দ দেওয়ার জন্য তো লাভ হবে না, তাহলে আমার তো ট্রফিও দরকার, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে দরকার হলে আমি ডার্টি ওয়ার্কও করবো মাঠে, বাট উই হ্যাভ টু উইন দ্য ট্রফি। সো ওই সময়টার ব্রাজিলের ফুটবল, আমি যে সময়গুলো কথা বললাম, এখন ব্রাজিলের একদম অর্ডিনারি মানের খেলা, এবং এটা খুবই মানে পেইনফুল অ্যান্ড ইভেনচুয়ালি মানে রিডিকুলাস সামটাইমস ফর দ্য ব্রাজিলিয়ান ফ্যান্স। আমি একটু আগে বলছিলাম আসলে যে কোপা এবং ইউরো দুইটা টুর্নামেন্ট চলছে, আমরা যদি একটু কম্পেয়ার করি দুইটা টুর্নামেন্টের মধ্যে, আপনি বলছিলেন যে আসলে ইউরোর যে ইন্টেন্সিটি, যে সেই জায়গাটা অনেক এগিয়ে, এটা আসলে মূল কারণটা কি? অবভিয়াসলি কারণ হচ্ছে যে ইউরোপে দেখেন আপনি, কারণ ব্রাজিল বা আর্জেন্টিনা দলে যে সমস্ত প্লেয়ারগুলো খেলে, টপ ক্লাস প্লেয়ারগুলো, বা আমরা যদি অন্যান্য কলম্বিয়া বা প্যারাগুয়ে, উরুগুয়ের প্লেয়ারদেরও বলি, তারা কিন্তু অলমোস্ট ইউরোপিয়ান লিগগুলোতে খেলে এবং এখান থেকে গিয়ে কিন্তু তারা ন্যাশনাল টিমে খেলে। তো ল্যাটিন আমেরিকার অ্যাকচুয়ালি ফুটবল যে স্ট্রাকচার, সেখানকার যে ঘরোয়া লিগগুলো, সেগুলোর চেয়ে তো ইউরোপিয়ান মানে লিগগুলো বেশি পশ এবং মোর ট্যাকটিক্যাল আমি বলবো। কারণ ইটালি ধরেন আপনি, সে ফর এক্সাম্পল, এই ওয়ার্ল্ড কাপে খুব বাজে ইউরোতে খুব বাজে পারফরমেন্স করেছে, কিন্তু ইটালিয়ান লিগে দেখেন আপনি অনেক ট্যাকটিক্যাল গেম হয়। হয়তো ইন্ডিভিজুয়াল কোয়ালিটির প্লেয়ার এখন ইটালিয়ান ন্যাশনাল টিমে সেরকম নেই, ওইটার একটা জেনারেশন গ্যাপ হচ্ছে, এটা সব জায়গাতেই হচ্ছে, সব টিমেই হচ্ছে আলটিমেটলি। তো ল্যাটিন বা কোপার খেলাটা, ওটার প্রোডাকশনের একটা ব্যাপার রয়েছে, ইউরোর প্রোডাকশন এবং ইউরোর যে টেলিকাস্ট করা, এই সমস্ত জিনিসগুলো এক ধরনের কিন্তু ইম্প্যাক্ট রাখে। ওটাকে দৃষ্টিনন্দন করা, দেখা, সেটাও এক ধরনের মানে আপনার আকর্ষণ করে। এবং ইউরোর খেলাগুলোতে হচ্ছে অনেক ইন্টেন্সিটি থাকে, অনেক পেস জেনারেট করে, স্লো মুভমেন্টের খেলা না। এবং ল্যাটিন কিছু কিছু খেলা কখনো কখনো দেখা যায় অনেকটা স্লো মুভমেন্টের খেলা হচ্ছে। সো এইরকম যে ইন্টেন্স, হাই ইন্টেন্স 90 মিনিট খেলা, এটা কিছুটা অ্যাবসেন্ট আমার কাছে মনে হয়, আই মাইট বি রং, মানে কোপা আমেরিকাতে। হয়তো ব্রাজিল কিংবা আর্জেন্টিনার টিমটার খেলা যদি দেখেন, সেখানে একটা ফ্লুইডিটি দেখা যায় বিকজ অফ দ্য প্লেয়ার্স। এবং ওইখানে এমন একটা প্লেয়ার আছে ওই দলে, যে প্লেয়ারটা মাঠে থাকলে, লিওনেল মেসির কথা বলছে, যাকে দেখার জন্য মাঠে থাকলে অ্যাকচুয়ালি অন্যরা ফোকাস তার উপরে,
এবং অন্যরাও মোটিভেটেড হয়। আমরা যদি একটু আর্জেন্টিনার কথাই বলি, আর্জেন্টিনার প্রতিপক্ষ যদি আমরা দেখি যে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর, তাদের জন্য কি সহজ হবে কিনা বিষয়টা আর্জেন্টিনার জন্য একটু হলেও ইকুয়েডরকে পাওয়া? টু বি অনেস্টলি এইখানে আসলে মানে একেবারে ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা, এবং হয়তো ব্রাজিল ডেফিনেটলি নামের একটা বিশাল ব্যাপার আছে ব্রাজিলের, 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অনেকবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং একটা ট্রেডিশন রয়েছে। কিন্তু শক্তি যদি আপনি চিন্তা করেন, অ্যাকচুয়ালি মিডফিল্ডের যে দুটো নাম আমি আপনাকে বললাম, সেই নামগুলোর সঙ্গে যদি আপনি আর্জেন্টিনার মিডফিল্ডের কথা আপনি একটু মানে কম্পেয়ার করেন, প্যারাডেস কিংবা জিওভানি লো সেলসো, কিংবা আমি যদি ওখানে ডি পলের কথা বলি, ইয়া, সো দে আর মাচ মোর ফ্লুইড দেন টু দ্য ব্রাজিল মিডফিল্ড। কারণ ব্রাজিল 4-2-3-1 খেলে, আর আর্জেন্টিনা হচ্ছে কখনো আমি একটা ম্যাচে দেখেছি 4-4-2 অথবা 4-3-3। তাহলে এই দুইটা যে মিডফিল্ড ব্রাজিলের 4-2 মিডফিল্ডার্স, এদেরই হচ্ছে মেন কাজটা করার কথা অ্যাকচুয়ালি। এরাই অ্যাকচুয়ালি বিল্ড আপের সময় খেলাটাকে ইনিশিয়েট করবে, কনসলিডেট করবে, কনসলিডেশন ফেজে এরা খেলাটাকে প্রোগ্রেস করবে প্যাকেটার সঙ্গে। সো এখানে এই জিনিসটা হচ্ছে না ব্রাজিলের অ্যাকচুয়ালি মিসিং। আমরা যদি একটু ইউরোতে আবার ফিরে আসি, যে মিন্টু ভাই, ইউরো আপনি জানেন যে কোয়ার্টার ফাইনালে কিন্তু পর্তুগাল এবং হচ্ছে ফ্রান্সের একটা বিগ ম্যাচ রয়েছে, এবং একই সাথে স্পেন জার্মানি। এবার কিন্তু অনেকে বলা হচ্ছে যে, একবার সংক্ষেপে যদি আমি জানতে চাই যে স্পেন কি দাবিদার কিনা এবার শিরোপার, আপনার কাছে কি? আমার কাছে কেন জানি মনে হচ্ছে টু বি অনেস্টলি যে স্পেন জার্মানির এই ম্যাচে যে জিতবে সে হয়তো ফাইনাল খেলবে, আমার কাছে এখন মনে হচ্ছে। কারণ আপনি জার্মানির কথা যদি বলি, আমরা জার্মানি নিজের দেশে খেলা হচ্ছে এবং জার্মানির অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিং ম্যাচে টপ ক্লাস। আর যদি স্পেনের কথা বলি, স্পেনের মিডফিল্ড আপনি দেখেন, ফ্যাবিয়ান রুইজ কিংবা ওখানে যদি রদ্রির কথা বলি, পেড্রি, ইউ সি ইভেনচুয়ালি দ্য ফ্রন্ট লাইন। আমি যদি ধরি আলভারো মোরাতাকে বাদই দিই, আপনি নিকো উইলিয়ামস, ইয়ামাল, আনবিলিভেবল। সো এই ধরনের প্লেয়ার যখন একটা দলে থাকবে, যে কোনো দলের জন্য, যে কোনো দলের ব্যাকলাইনের জন্য থ্রেট তৈরি করা যে কোনো সময়। জুলফিকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় একেবারে শেষ, আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আসলে শেষ 8টা একটা জমজমের একটা লড়াই, আমরা সেই অপেক্ষায় রয়েছে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।